ওয়েলকাম এভরিওয়ান এগেন। আমি অভিরূপ ভট্টাচার্য। রাত লিটারালি এখন রাত্রির 3টে বাজে, ঘুম আসছে না। চলো আজকে সাইকোলজি পেপার 2 খুব ইম্পর্ট্যান্ট মেজর কোয়েশ্চেন্স, যেগুলো না দেখে পরীক্ষার হলে একদম যাওয়া উচিত না, ডিসকাস করব। এই ভিডিও যদি পরীক্ষার আগে দেখো ইউ আর লাকি, পরীক্ষার পরে দেখলে ইউ আর। সাইকোলজি পেপার 2তে ইম্পর্টেন্ট কি কোয়েশ্চেন্স, আর আমি এগেইন আউটলাইন দিয়ে দেবো। আমি মক টেস্ট নিয়েছিলাম, তাতে কিন্তু আমার কোনো পেপার ঠিকভাবে পছন্দ হয়নি। এখন লেখা পছন্দ হয়নি তো হয়নি, জানি না কার নোটস, কি নোটস, কোথা থেকে লেখো। আমার পার্সোনালি কিন্তু একদম পছন্দ হয়নি। আমি আউটলাইন দিয়ে দেবো, ডায়াগ্রাম দিয়ে দেবো এবং বলে দেবো অ্যান্সার শিট বা অ্যান্সার স্ক্রিপ্টে কি জিনিস থাকা উচিত। এই জিনিসগুলো না থাকলে কিন্তু নম্বর পাবে না। ফার্স্ট কোয়েশ্চেন বা টপিক যেটা তোমাদের দারুণ করে করা উচিত, সেটা হচ্ছে ফ্রয়েড। ডিসকাস টোপোগ্রাফিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল অর থিওরি অফ মাইন্ড, যে আইসবার্গ মডেলটা পুরো অ্যান্সার শিটের একটা পেজ জুড়ে যাতে ডায়াগ্রামটা থাকে। ডায়াগ্রামটা দেখো, এইখানে খুব ভালো করে দেখাচ্ছি, যেখানে ইগো, সুপার ইগো, ইড ভালো করে লেবেলিং করা থাকবে, যেখানে 3টে লেভেল, কনসিয়াস লেভেল, প্রিকনসিয়াস লেভেল, unconscious বা subconscious level, and the interaction between id, ego and super ego খুব ভালো করে দেওয়া থাকবে with explanation। কেরাম করে কনশাস মাইন্ড মানে কি, একদম আইসবার্গের উপরের লেভেলটা, তাই না? কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। প্রিকনশাস মানে একদম কনশাসের নিচে, জাস্ট বিনিথ দ্য সারফেস অফ দ্য আইসবার্গ। আর সাবকনশাস বা আনকনশাস মানে কি, রিপ্রেসড, যেটাকে ফ্রয়েড বলে হেভিলি রিপ্রেসড, সাপ্রেসড, যেইটা মূলত আমাদের সাপ্রেসড ডার্ক ডিজায়ার্স, ডার্ক ফ্যান্টাসি, রিপ্রেসড ইমোশনস, যেটাকে ফ্রয়েড ইড নাম দিয়েছে। এইটা হলো নেক্সট কোয়েশ্চেন বা এর সাবপার্টি ধরে নিতে পারো। হোয়াট ডু ইউ মিন বাই ডিফেন্স মেকানিজমস? হোয়াট আর ডিফেন্স মেকানিজমস? কখনো তোমার খুব রাগ হয়েছে, একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার অফিসে তোমার বস তোমাকে খুব বাজে কথা বলেছে, তোমার তখন খুব রাগ হলো। এসে তুমি যখন অফিস থেকে বাড়ি থেকে ফিরলে, তুমি তোমার মায়ের ওপর চেঁচামেচি করলে, বা তুমি হয়তো তোমার ওয়াইফের সঙ্গে, যদি ছেলে হও তোমার বউয়ের সঙ্গে খুব ঝামেলা হলো, ঝগড়া হলো বিনা কারণে। তুমি একজনের রাগটা একজনের ওপর রাগটা আরেকজনকে ট্রান্সফার করে দিলে। তোমার মনের মধ্যে অনেক আক্ষেপ, অনেক ক্ষোভ, কিন্তু তুমি সেটাকে পজিটিভলি ট্রান্সফার করছো। তুমি কবিতা লিখছো, তুমি গান করছো, তুমি বক্সিং করছো, তুমি পেন্টিং করছো, সাবলিমেশন। তাহলে এইগুলোকে আমরা বলি ডিফেন্স মেকানিজমস দ্যাট উই ইউজ টু কোপ উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি: রিপ্রেশন, ডিনায়াল, প্রজেকশন, ডিসপ্লেসমেন্ট, রিগ্রেশন, সাবলিমেশন। এই যে ডিসপ্লেসমেন্ট যেটাকে বললাম, সেই অফিসের এক্সাম্পলটা। রিপ্রেশন, আমি আমার যত দুঃখ, কষ্ট, ক্ষোভ, অভিযোগ, রাগ, বিদ্বেষ সব রিপ্রেসড করে দিচ্ছি আমার সাবকনশিয়াস মাইন্ডকে। এইটাকে আমি রিপ্রেশন বলি। সাবলিমেশন, ওই যে বললাম, তুমি তোমার ক্ষোভটা বক্সিং রিংয়ে
এক্সপ্রেস করছো, তুমি তোমার ক্ষোভটা পেন্টিংয়ের থ্রু দিয়ে এক্সপ্রেস করছো, তুমি তোমার ক্ষোভটা তোমার কলম তোমার লেখনীর থ্রু দিয়ে, তোমার গানের থ্রু দিয়ে, জীবনমুখী হতে পারে, এরকম গানের থ্রু দিয়ে তুমি এক্সপ্রেস করছো। সাবলিমেশন, তুমি একেবারে উইথড্র করে ইউ গো টু আ প্রিভিয়াস পাস্ট, রিগ্রেশন। তাহলে এইগুলোকে আমরা ডিফেন্স মেকানিজমস বলি। স্টেজেস অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট অফ ফ্রয়েড, তার সঙ্গে তোমাকে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অফ এরিক এরিকসন, or compare psychosexual theories of Freud with psychosocial development of Erik Erikson. Psychosexual theories of Freud দেখি, oral, anal, phallic, latent, genital। খুব স্ট্রাকচার্ড ভাবে যে চারটা দেখতে পাচ্ছ, এইভাবে অ্যান্সার স্ক্রিপ্টে থাকা উচিত। ওই কেসব উল্টো পাল্টা নোটস দেখে কেসব করো, এইগুলো করলে কিন্তু নম্বর দেবে না। এই চারটা থাকা উচিত। ওরাল 0 to 1 year, anal 2 to 3 years, phallic 3 to 6 years, latency 6 years old to puberty, and genital beyond puberty। ফ্যালিকে একটা খুব সুন্দর আর একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্টস আছে। হোয়াট ডু ইউ মিন বাই ওডিপাস কমপ্লেক্স অ্যান্ড ইলেকট্রা কমপ্লেক্স? এইটা একটু ভালো করে পড়ে নাও, আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি, তোমরা ইউ গো থ্রু দিস কনসেপ্টস। এটা ফ্যালিক স্টেজে হয়। সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অফ এরিক এরিকসন, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসবেই এরকম একটা মনে হচ্ছে। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, আইডেন্টিফাই ভার্সেস রোল কনফিউশন, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনিটি বা স্ট্যাগনেশন, ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। এই 8টা ফেজ একেবারে বুঝে তৈরি করে যাও। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট একদম ছোট বয়সে, তারপর অটোনমি ভার্সেস শেম ডাউট, তারপর শুরু হয়ে যায় ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, তারপর শুরু হয়ে যায় ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, তারপর আমাদের টিনেজ বয়সে আমাদের যেটা হয় আইডেন্টিটি ভার্সেস কনফিউশন। কেউ আইডেন্টিটি করে, কেউ একটা কনফিউজড আত্মা ওই ঘুরে বেড়ায়। এটা খুব বাজেভাবে সাইকোলজি পড়াচ্ছি আমি। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন ইয়ং অ্যাডাল্টসের জন্য হয়। মিডল এজে গিয়ে আমাদের জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, আর একদম বয়স্ক বৃদ্ধ আমাদের একদম ওল্ড এজে ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। তাহলে আমি আবার কোয়েশ্চেনটা বলছি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট Freud's psychosexual development phases and Erik Erikson's psychosocial development. Discuss the concept of Oedipus and Electra complex and identity crisis in detail. What are defense mechanisms? যখন বলবে এক্সাম্পল দিয়ে একদম বোঝাবে। Schizophrenia. What are the major clinical features of schizophrenia? Critically discuss the etiological factors, symptoms, behavioral manifestations, and management with the help of suitable research evidence. Schizophrenia এই পার্টটা তৈরি করতেই হবে। স্কিজোফ্রেনিয়া কি ডিসকাস করবে সেটা অনেকের নোটসে আছে। এবার আমরা একটু এটিওলজিতে চলে যাব। এটিওলজিতে মানে কিছু কিছু ফ্যাক্টরস স্কিজোফ্রেনিয়ার জন্ম দেয়। একটা হচ্ছে আমাদের জেনেটিক্স, একটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে যে কেমিক্যাল ইমব্যালেন্স হয়, যেটাকে আমরা বলি কেমিক্যাল লোচা। খুব ক্রুডভাবে বোঝাচ্ছি, নাহলে তোমরা বুঝবে না। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর ফ্যামিলি হিস্ট্রি। এবার একটু এই চারটা ডিটেলসভাবে যাই। এই চারটা আমি এক্সপেক্ট করব তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টে থাকবে। জেনেটিক প্রিডিসপোজিশন প্লাস environmental, social and psychological factors,
বোথ কম্বাইন্ড হয়ে আমাদের নিউরো ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস থাকে, সেইটার থেকে রাইজ হয় ব্রেন ডিসফাংশন অ্যান্ড ইমপ্রপার ব্যালেন্স অফ কেমিক্যালস which ultimately progresses and give rise to schizophrenia. একটু যদি আরেকটু ডিটেলে এই জিনিসটা বা এটিওলজিটাকে দেখি, মাল্টিপল ফ্যাক্টরস থাকতে পারে, যেমন প্রিন্যাটাল ড্যামেজ হতে পারে, সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সেস হতে পারে। এবার যদি আমরা স্কিজোফ্রেনিয়া সিমটমস ডিসকাস করি, দেখবে পজিটিভ সিমটমস, নেগেটিভ সিমটমস। পজিটিভ সিমটমস কি? পজিটিভ সিমটমস যেটা অ্যাক্টিভলি প্রকাশ পাচ্ছে, ফর এক্সাম্পল ডেলিউশনস, হ্যালুসিনেশনস, ডিস্টরশনস, exaggerations in language communication, speech can become disorganized behavior, catatonic behavior হচ্ছে এক জায়গায় একভাবে এক পজিশনে বেশ কিছুক্ষণ বসে থাকা, তারপর চেঞ্জ হচ্ছে আবার একভাবে এক জায়গায় এক অঙ্গভঙ্গিমায় বসে আছে, এটা একটা ক্যাটাটনিক বিহেভিয়ার বলে। অ্যাজিটেশন। নেক্সট যদি আমরা নেগেটিভ সিমটমসে যাই, অ্যাললজিয়া মানে স্পিচ একদম ওই স্পিচের ডিসফাংশন। যদি আমরা ব্রেন ইমেজিং করি, দেখবে একটা স্কিজোফ্রেনিক ব্রেন আর একটা হেলদি ব্রেনের কিন্তু তফাৎ আছে। এই ডায়াগ্রামগুলো যত আঁকবে, আমি যেহেতু একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ততই কিন্তু নম্বর বাড়বে। যদি প্যাথোফিজিওলজিতে যাও, ডোপামাইন হাইপোথিসিস আছে, পজিটিভ সিমটমস, নেগেটিভ সিমটমস, ডিসঅর্গানাইজ সিমটমস অলরেডি ডিসকাস করে দিয়েছি। টাইপস অফ স্কিজোফ্রেনিয়া ডিসকাস করতে হবে, মূলত যেটা প্যারানয়েড, ডিসঅর্গানাইজড, ক্যাটাটনিক, আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড রেসিডুয়াল। আর আমরা যদি ফেজেস অফ স্কিজোফ্রেনিয়া যাই, সেখানে প্রোড্রোমাল, সাইকটিক আর রেসিডুয়াল। সাইকটিক মানে অ্যাকিউট ফেজ, আর রেসিডুয়াল যেটা ক্রনিক ফেজ। এই হচ্ছে আমি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিলাম, যার ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু স্কিজোফ্রেনিয়ার উত্তরটা দাঁড় করাতে হবে। আমি কিন্তু এখানে স্কেলিটন দিয়ে দিচ্ছি, কিন্তু স্কেলিটনটা খুব শক্ত, মানে ওর ওপর মাংস দিলে একদম বেশ ভালো পুষ্টিযুক্ত উত্তর হবে এবং প্রচুর নম্বর পাবে। মোস্ট কমন এবং সোজা একটা কোয়েশ্চেনে যাই, স্ট্রেস। হোয়াট ইজ স্ট্রেস? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রেস ভার্সেস ইউস্ট্রেস? হাউ ক্যান ইউ এক্সপ্লেন গ্যাস মডেল বাই সেলভি? What are the consequences, causes of stress, and how can stress be managed? এটা হচ্ছে ইউস্ট্রেস আর ডিস্ট্রেস। ওই যে বলেছিলাম একটু টেনশন ভালো পারফরমেন্সে হেল্প করে, খুব সায়েন্টিফিক। ইউস্ট্রেস হচ্ছে আমাদের পজিটিভ স্ট্রেস, আমাদের পারফরমেন্স, হেলথ থেকে শুরু করে সব কিছু ওয়েলবিংয়ের প্রতি ভালো। ডিস্ট্রেস হচ্ছে যেটা হচ্ছে ইট হ্যাজ নেগেটিভ ইমপ্লিকেশনস। যদি তুমি স্পোর্টস সাইকোলজি দেখো বা যে কোনো পারফরমেন্স সাইকোলজি দেখো, দেখবে একটা অপটিমাম লেভেল বা পিক পারফরমেন্সের জন্য ইউস্ট্রেস, যেটাকে আমরা হেলদি টেনশন বলি, হেলদি স্ট্রেস বলি, ইট ইজ ইম্পর্ট্যান্ট। গ্রাফটা দেখলেই বুঝে যাবে ফোকাসনেস, অ্যালার্টনেস বাড়ায়। আর আনহেলদি স্ট্রেস, যেটাকে আমরা ডিস্ট্রেস বলছি, অপোজিট অফ ইউস্ট্রেস, ডিস্ট্রেস, সেটা আমাদের ফোকাস নষ্ট করে, মোটিভেটেডকে ডিমোটিভেটেড করে, ফ্যাটিগ আনে, এক্সস্টন আনে, প্যানিক আনে, অ্যাংজাইটি আনে, অ্যাঙ্গার আনে, বার্ন আউট হয়, সেটাকে আমরা ডিস্ট্রেস বা নেগেটিভ স্ট্রেস বলছি। বোঝা গেল? এবার যদি আমরা গ্যাস মডেল কি? শেলভির জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম। যদি আমরা দেখি, প্রথমে আমাদের যখন একটা প্রথমে আমাদের ওপর কোনো স্ট্রেসার যদি আসে, স্ট্রেসের সম্মুখীন যদি হই, আমরা অ্যালার্ম হয়ে যাই, হকচকি অ্যালার্ম হয়ে যাই। তারপর বাড়ছে স্ট্রেস, বাড়ছে করে
নর্মাল লেভেল যখন ক্রস করে যায় তখন রেজিস্ট্যান্স দিই, আমরা ওটাকে রেজিস্ট করার চেষ্টা করি, হবে না, চলছে না, পারছি না, একটা রেজিস্ট করার চেষ্টা করি। তারপর আস্তে 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 এক্সজস্টন, আমরা ক্লান্ত হয়ে যাই। সিম্পল, খুব সিম্পল, একদম সিম্পল জিনিসগুলো খুব সুন্দর মডেল আকারে দেওয়া আছে। নেক্সট যে দুটো কোয়েশ্চেন ডিসকাস করব প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই ক্লায়েন্ট সেন্ট্রিক থেরাপি বা ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি? What do you mean by conditional positive regard and unconditional positive regard? What are the conditions required in the client-centered therapy? Who is the father figure of this therapy? Critically elucidate the therapeutic process involved in it. Next question হচ্ছে, what do you mean by cognitive behavior therapy? Discuss with examples the therapeutic process of CBT, cognitive behavior therapy. Client centered therapy যেটার ফাদার ফিগার হচ্ছে কার্ল রজার্সের একটা কথা যদি শেয়ার করি তাহলে বুঝবে কি মানে সত্যি কথা এই মানুষটি বলে গেছে। The curious paradox is that when I accept myself just as I am, then I can change. ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝলে হবে। অ্যাকর্ডিং টু কার্ল রজার্স, যে হিউম্যানিস্টিক সাইকোলজি বা হিউম্যানিস্টিক থেরাপিস ডিসকাস করেছে, which is a far away from Freud's psychoanalytic therapy. Psychoanalytic therapyতে Freud just reduced ourselves to a sexual animal, যে everything which is happening with us, every psychological disease, every psychological event থেকে শুরু করে সব কিছু is related to some sexual thing, oral, anal, phallic, latent, genital, এসব বলেছে। এইখানে ওইটার থেকে বাদ দিয়ে কার্ল রজার্স অ্যাকচুয়ালি ব্রট দ্য হিউম্যান পার্ট ইন দ্য হিউম্যান সাইকোলজি, ওই জন্য এটাকে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বলি। একটু লজিকটা বোঝার চেষ্টা করো। অ্যাকর্ডিং টু কার্ল রজার্স, এই যে যত গণ্ডগোল, যত এই সাইকোলজিক্যাল যে প্রবলেমসগুলো, সব কিছুর মূলে হচ্ছে দুটো জিনিস, ইনকংগ্রুয়েন্স। এই কথাটা একটু বলি তাহলে বুঝবে। একটা হচ্ছে আমাদের রিয়েল সেলফ, একটা হচ্ছে আইডিয়াল সেলফ। তুমি রিয়েল সেলফটাকে একটা গোল করো, আইডিয়াল সেলফটাকে একটা গোল করো। এই রিয়েল সেলফ আর আইডিয়াল সেলফের মধ্যে যত বেশি ওভারল্যাপ থাকবে, তার মানে আমার রিয়েল সেলফের সঙ্গে আমার কল্পনা করা আইডিয়াল সেলফ মিলে যাচ্ছে, তার মানে আমি হ্যাপি, তার মানে আই অ্যাম কংগ্রুয়েন্স ইজ দেয়ার। কিন্তু এই রিয়েল সেলফ মানে আমার আত্মসত্তার সঙ্গে, এই রিয়েল সেলফের সঙ্গে যদি আমার আইডিয়াল সেলফ না মেলে, যদি দুটোর মধ্যে অনেক ডিফারেন্স হয়, তাহলে ইনকংগ্রুয়েন্স। একদম ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝবো। আর আমাদের বিলিফ সিস্টেমগুলোও কিন্তু খারাপ। ফর এক্সাম্পল, অনেক সময় কমেন্ট সেকশনে দেখি, আমি স্যার আপনার মতন হতে চাই, আমি অভিরূপ স্যারের মতন হতে চাই, বা আমি অমুকের মতন হতে চাই। না, আমাদের জীবনে হয়তো আইডল থাকা ভালো, বা আমি কাউকে ফলো করি, কিন্তু আমি অভিরূপ স্যারের মতন কেন হব? আমার নাম এক্স, আমি এক্সের মতন হব, অভিরূপের মতন হবে, এক্সের মতন হবে। এই যে আমার একটা রিয়েল সেলফ আছে, কিন্তু আমি একটা আইডিয়াল সেলফকে আমাকে না অন্যকে করছি, সেটা হচ্ছে ইনকংগ্রুয়েন্স। এই ইনকংগ্রুয়েন্স হচ্ছে যত নষ্টের গোড়া। কার্ল রজার বলছে একটা টানাপোড়েন হচ্ছে, কি করে আমি অভিরূপ স্যারের মতন হব। ইনকংগ্রুয়েন্স আমাদের সোসাইটিতে ব্রিড করানো হয়। তুমি একটা ফর এক্সাম্পল দেখো, এই যে যত অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট তুমি যদি
5 মিনিট বসে দেখো, তোমার মধ্যে একটা ইনকংগ্রুয়েন্স তৈরি হবে। ফর এক্সাম্পল, ফেয়ারনেস ক্রিমের অ্যাড, হয়তো তুমি তোমার স্কিন কমপ্লেকশন নিয়ে তোমার অ্যাজ সাচ কোনো অভিযোগ ছিল না, কিন্তু সো দ্যাট ওয়াজ ইয়োর রিয়েল সেলফ। কিন্তু ওই যে অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হচ্ছে সুন্দর একদম ফর্সা, খুব সুন্দর ফর্সা, যেই মুহূর্তে ফেয়ারনেস ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ফর্সা হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দুনিয়া খুলে যাচ্ছে, ও সুন্দর চাকরি পাচ্ছে, ক্যারিয়ার সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে ওর রিয়েল সেলফ হচ্ছে ওর অরিজিনাল স্কিন কমপ্লেকশন। ও কাকে আইডিয়ালাইজ করছে, মানে ওর জন্য আইডিয়াল সেলফ ঝট করে কী হয়ে যাচ্ছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট ওকে খাওয়াচ্ছে রীতিমতন, সেটা হচ্ছে সুন্দর ফর্সা ঝকঝকে ত্বক। সেটা হচ্ছে আইডিয়াল সেলফ। রিয়েল সেলফ এইখানে, আইডিয়াল সেলফ এইখানে, এত ডিফারেন্স, ইনকংগ্রুয়েন্স, মনের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে যাও। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটি ছেলে, সে হয়তো মোটা নয়, সে একদম নর্মাল ফিগার, হেলদি, সেটা হচ্ছে রিয়েল সেলফ, অ্যান্ড হি ইজ হ্যাপি উইথ ইট। বিশাল বড় হোর্ডিং, একদম 6 প্যাক অ্যাবস, বিশাল মাসেল নিয়ে দাঁড়িয়ে আছে। বা এই যে আমাদের বলিউড, হলিউড বা সব কিছুতে একদম হাঙ্ক চেহারা, 6 প্যাক অ্যাবস, এত বড় চেস্ট, একদম ভি শেপ বডি। রিয়েল সেলফে ওই ছেলেটা হয়তো খুব হেলদি এবং ও হয়তো খুশি, কিন্তু ওই যে হোর্ডিংয়ে দেখছে, মুভিজে দেখছে 6 প্যাক অ্যাবস, যেই মুহূর্তে 6 প্যাক অ্যাবস একদম নিয়ে বিচে ঘুরে বেড়াচ্ছে, একদম ও সব কিছুই পেয়ে যাচ্ছে, জগৎ মুঠ্ঠি মে, ও সেটাকে কল্পনা করতে শুরু করেছে। দ্যাট বিকামস হিজ আইডিয়াল সেলফ। রিয়েল সেলফ এই, আইডিয়াল সেলফ এইখানে, কারণ ওর তো 6 প্যাক অ্যাবস নেই, ওর তো মাস্কুলার হাঙ্কি বডি নেই। তাহলে এই টানাপোড়েন সব মূলের কারণে হচ্ছে আমার আইডিয়াল সেলফ আর রিয়েল সেলফের মধ্যে ডিফারেন্স। মানে আমি এই অ্যাডভার্টাইজমেন্ট একটু ভেবে দেখো, সাইকোলজিটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এই আমার অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাকে সবসময় আমার রিয়েল সেলফকে বিলিভ করতে বলে না, আমাকে একটা আইডিয়াল জায়গায় নিয়ে যায়। সোসাইটি এমন কন্ডিশনড, যেটাকে আমরা বলছি কন্ডিশনাল পজিটিভ রিগার্ড, মানে তোমাকে ভালোবাসবে সোসাইটি, কিন্তু তার একটা প্রি কন্ডিশন আছে। সোসাইটি তোমাকে ভালোবাসবে, কিন্তু তার জন্য তোমাকে এই সাকসেস অ্যাচিভমেন্ট হতে হবে, তার জন্য তোমার রিয়েল সেলফ থাকতে পারো না, তোমাকে একটা আইডিয়াল একটা প্যাকেজ হতে হবে, তাহলেই তোমাকে সোসাইটি ভালোবাসবে, তাহলেই তোমাকে সোসাইটি কন্ডিশনাল পজিটিভ রিগার্ড বলবে, তাহলেই তোমাকে সোসাইটি কন্ডিশনাল পজিটিভ রিগার্ড দেবে। কিন্তু কার্ল রজার্স ঠিক উল্টোটা বলছে। কার্ল রজার্স বলছে একটি মানুষকে তাকে ডেভেলপ করতে, তাকে চেঞ্জ করতে, গিভ দেম বা গিভ হিম বা গিভ হার আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। তুমি যেরাম আছো ঠিক সেইভাবে আনকন্ডিশনালভাবে তাকে ভালোবাসো, তাকে অ্যাকসেপ্ট করো, তাহলেই দেখবে সে চেঞ্জ করবে টুয়ার্ডস পজিটিভ বিং, সে চেঞ্জ করবে। দিস ইজ দ্য কার্ল রজার্স থেরাপি। কার্ল রজার্স বারবার বলছে যে আমাদের যা প্রবলেম, এই সলিউশনগুলো আমাদের মধ্যেই আছে। আমরা কার্ল রজার্সের থেরাপি প্রসেসে কখনো সলিউশন বা কখনো কিছু জিনিস চাপিয়ে দেওয়া হয় না। শুধুমাত্র যে ডিস্ট্রেসে আছে তাকে আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড দেওয়া হয়, তাকে অ্যাকসেপ্ট করা হয়, তাকে বোঝানো হয় না যে না তোমাকে এইটা হতে হবে বা এইটা অ্যাচিভ করতে হবে তারপর আমি ভালোবাসবো। না, তুমি যেরাম আছো তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করে আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, ভালোবাসা দেওয়া হবে। তখনই দেখবে মানুষের মধ্যে একটা চেঞ্জ ফ্রম দ্য গুড, চেঞ্জ
চেঞ্জ ফর দ্য গুড, চেঞ্জ ফ্রম উইদিন আসে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সাইকোলজিতে সবসময় মনে রাখবে তিনটে জিনিসের ওপর এই তোমার সাইকোলজি দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে কগনিশন, কগনিশন মানে আমার চিন্তা ভাবনা, কগনিশন টু কগনিশন, কগনিজেন্ট, কগনিশন হচ্ছে আমার চিন্তা, আমার ভাবনা। তারপর হচ্ছে বিহেভিয়ার, আমার বিহেভিয়ার, আর তারপর হচ্ছে অ্যাফেক্টিভ। তাহলে অ্যাফেক্টিভ হচ্ছে আমার ইমোশন। তাহলে একটা যে কোনো জিনিসের মধ্যে একটা কগনিটিভ কম্পোনেন্ট আছে, মানে দ্য থিঙ্কিং পার্ট। যে কোনো জিনিসের মধ্যে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট আছে, সে কিরম করে বিহেভ করছে, রেসপন্ড করছে কিরম করে, আর তার একটা অ্যাফেক্টিভ পার্ট আছে, তার মানে তার ইমোশন, ইমোটিভ পার্ট বা ইমোশন পার্ট। এবার এখানে খুব সুন্দর করে অ্যারন বেক যেটা বলছে যে আমাদের ওই যে আজে বাজে চিন্তাগুলো, সেইটাকে রিপ্লেস করে যদি ঠিক চিন্তা বসিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের সাইকোলজিক্যাল যে প্রবলেমসগুলো সেটা চলে যায়। সব সময় বা অনেক সময় দেখবে কোনো ইভেন্ট নিয়ে আমাদের নেগেটিভ বা ভুল চিন্তা বা কগনিশন থাকে। WBCS খুব শক্ত, WBCS ক্লিয়ার করা যায় না। WBCS ক্লিয়ার করতে গেলে আইনস্টাইন হতে হবে, প্রচণ্ড পড়াকু হতে হবে, রাত দিন পড়তে হবে, হ্যান ত্যান। আমাদের এটা চিন্তা ভাবনা। গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায় না, আমাদের এটা চিন্তা ভাবনা। গভর্নমেন্ট সার্ভিসই শুধু ভালো, আর অন্য কোনো কিছু ভালো না। এইটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। এইগুলো হচ্ছে এক একটা সব রং কগনিশন। এইটাকে যদি আমি ঠিক এতে ঠিক জায়গায় যদি আমি এই ভুল চিন্তা ভাবনাটাকে যদি আমি রিপ্লেস করে দিই ঠিক চিন্তা ভাবনায়, যে তুমি ইউ বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ, তোমাকে এইটা করতে হবে না, তোমাকে শুধু এইটা করতে হবে না, তুমি যেটা সব থেকে ভালো পারো সেইটা করো। ইউ বিকাম দ্য বেস্ট অ্যান্ড ইউ ফলো ইয়োর প্যাশন। এই যে রং কগনিশনকে আমি রাইট কগনিশনে কনভার্ট করে দিলাম, দিস ইজ দ্য ক্রাক্স ইন আ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ অফ CBT, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এবার যদি একটু আমি ডায়াগ্রামে দেখি তাহলে বুঝবে। থটস, আমাদের যে থটস ক্রিয়েট সাম ফিলিংস, with those feelings it creates certain behavior, and those behavior again reinforces certain thoughts. এই যে একটা vicious cycle, feelings, behavior, thoughts, এই থট প্রসেসে গিয়ে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাট্যাক করে বা আঘাতটা আনে। কি করে আমাদের কোনো কিছুতে আমাদের, এবার তুমি বলবে হট করে কি থট হয়? না, কোনো পার্টিকুলার সিচুয়েশন থেকে আমাদের থিঙ্কিং প্যাটার্নগুলো পাল্টায়। এই যে এত 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 আমাদের দেশে যে ইনটলারেন্স, হয়তো কোনো পার্টিকুলার সিচুয়েশন থেকে আমাদের মধ্যে একটা ভুল কগনিশন বা ভুল চিন্তাভাবনা জন্ম নিয়েছে। সেইটা করতে করতে একটা আমাদের ইমোশন জন্মেছে, সেই ইমোশনটা করতে গিয়ে বিহেভিয়ার জন্মেছে, সেই বিহেভিয়ারের জন্য আমাদের কোনো ফিজিক্যাল রিয়াকশনস হচ্ছে, সেই ফিজিক্যাল রিয়াকশনস এগেইন আবার আমাদের থটগুলোকে রিইনফোর্স করছে যে না আমি যেটা ভেবেছিলাম, মানে ওই ভুল চিন্তাভাবনাকে আবার রিইনফোর্স করছে যে আমি যে ভুল চিন্তাভাবনাটা করছিলাম যেটা আসলে ভুল, সেটা আমি আবার মনে করছি যে সেইটাই ঠিক। অ্যান্ড দিস ভিশাস সাইকেল কন্টিনিউস আনটিল কেউ এসে ওই থট প্রসেসটাকে পাল্টে দেয়। দিস ইজ দ্য মেন ক্রাক্স অফ CBT। নেক্সট এবার যে কোয়েশ্চেনে যাব সেটা খুব সহজ, খুব ভালো লাগবে পড়তে। সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন লিডারশিপ স্টাইলস। দুটো মূলত মেন আলোচনায় যেন থাকে, ট্রানজ্যাকশনাল ভার্সেস
ট্রান্সফরমেশনাল। ট্রানজ্যাকশন লিডারশিপ কী করে? ট্রানজ্যাকশন লিডারশিপ হচ্ছে ইট উইল ফোকাস অন গোলস অফেন শর্ট টার্ম, ইট ইউজেস রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, রিঅ্যাক্টিভ ইন নেচার। ট্রান্সফরমেশনাল পুরো উল্টো। ট্রানজ্যাকশনাল যেখানে গোলসের ওপর ফোকাস করে, ট্রান্সফরমেশনাল উইল ফোকাস অন ভিশন, ইউজেস কারিজমা, এনথুজিয়াজম, একটা আলাদা চার্ম হয় ট্রান্সফরমেশনাল লিডারশিপের। তারা দূর কি ভাবে, অনেক দূরের ভাবনা চিন্তা করে। প্রোঅ্যাক্টিভ ইন নেচার। ট্রান্সফরমেশনাল লিডারশিপের পারফরমেন্স বিয়ন্ড এক্সপেকটেশনস হয়। তারা চেঞ্জ আনে, তারা অর্গানাইজেশনালকে পাল্টায়, অর্গানাইজেশনকে পজিটিভভাবে ইম্প্যাক্ট করে। এইটা হচ্ছে ট্রানজ্যাকশনাল আর ট্রান্সফরমেশনাল লিডারশিপের মূল ডিফারেন্স। এবং অনেক আদার টাইপস অফ লিডারশিপস আছে, অটোক্র্যাটিক, লেসেস ফেয়ারে, তোমার ডেমোক্রেটিক, এইগুলো একটু দেখে নিও, দেখে এই উত্তরটা করো। আচ্ছা, একটু অফশুট টপিকে ঝট করে চলে যাচ্ছি। ডিসকাস স্যাম্পলিং মেথডস। আমি জানি সাইকোলজিতে প্রচুর স্ট্যাটিস্টিক্সের ওপর কিন্তু বেশ কোয়েশ্চেন্স আছে, কিন্তু এর মধ্যে এই যে কটা বলে দিচ্ছি সে কটা বেশি ইম্পর্ট্যান্ট। এই কটা কিন্তু অ্যাটলিস্ট দেখে নিও। স্যাম্পলিং টেকনিক্স বা স্যাম্পলিং মেথডস খুব সহজ। একটু আবার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সে যাব। মূলত তিনটে জিনিস ভালো করে ডিসকাস করব, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট আফটার স্কিজোফ্রেনিয়া যেটা আসতে পারে। একটা হচ্ছে গ্যাড, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, একটা হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আর একটা হচ্ছে মুড ডিসঅর্ডার। এই তিনটে ডিসঅর্ডার ডিসকাস করার আগে, মানে ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো দেওয়ার আগে আরেকটা জিনিস বলবো, যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, স্ক্রিনের দিকে তাকাও, তিনটে মূলত ফ্যাক্টরসের ওপর থাকে। মুড ডিসঅর্ডার নিয়ে যদি আমি বলি, এগেইন তিনটে ফ্যাক্টর। ওসিডি নিয়ে যদি বলি, এগেইন তিনটে ফ্যাক্টর। আমি যদি গ্যাড নিয়ে বলি, এগেইন তিনটে ফ্যাক্টর। তাহলে মুড ডিসঅর্ডারটা যদি ঝট করে করে দিই, মুড ডিসঅর্ডারের মধ্যে মূলত আমাদের যেটা আসে সেটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার, মানে মেনিয়া, হাইপারমেনিয়া এবং ডিপ্রেশন। এই যে এই ডিপ্রেশন নিয়ে আমি বললে অনেক বলতে পারি, কিন্তু এটা যেহেতু এক্সাম পারপাসে আই উইল কিপ ইট স্ট্রেট অ্যান্ড সিম্পল। অফ দ্য টপিক কোনো আলোচনা করবো না, কিন্তু এই ডিপ্রেশন হচ্ছে মোস্ট মিসইউজড টার্ম। আমার খেতে ভাল লাগছে না, আমার ডিপ্রেশন হয়েছে। আমার পরীক্ষা খারাপ হয়ে গেছে, আমার ডিপ্রেশন হয়েছে। কেউ আমাকে একটু কথা বলেছে, আমার ডিপ্রেশন হয়েছে। ডিপ্রেশন এটা নয়, এইটাকে আমরা বলি সিম্পল ভালো না লাগা বা একটু মন খারাপ, যেটাকে বলি। ডিপ্রেশন ইজ আ হিউজ থিং অ্যান্ড ইট ইজ আ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং ইট ইজ পারসিস্টেন্ট ইন নেচার। আমার একদিন মন খারাপ হয়েছে সেটাকে আমার ডিপ্রেশন নয়। আমার অনেক দিন যদি একটা লো ফেজে থাকি সেটাকে ডিপ্রেশন বলবো। খুব সিম্পল লেম্যান টার্মসে, আমি যদি কোনো মেডিকেল টার্ম ইউজ না করে বলি। এরপর যদি আমরা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার গ্যাড চলে যাই, সেখানে DSM-5 ক্রাইটেরিয়াটা একবার দেখে নাও। এরপর আমরা চলে আসছি ওসিডিতে। ওসিডি সাইকেলে, অ্যাজ দ্য নেম সাজেস্ট, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। একটা ওসিডি সাইকেল তুমি যদি দেখো, অবসেশন, কিছু কিছু আমাদের অবসেশন ধরো আছে, ওই অবসেশনগুলো ফুলফিলমেন্টের জন্য বা ফুলফিল করার জন্য আমাদের একটা অ্যাংজাইটি বা ডিস্ট্রেস হচ্ছে যতক্ষণ না ফুলফিল হচ্ছে। ওই অ্যাংজাইটি অ্যান্ড ডিস্ট্রেসকে অ্যাড্রেস করার জন্য আমরা কিছু কম্পালসিভ বিহেভিয়ার করছি, কিছু কাজ আউট অফ কম্পালশন, যেন আমাকে জোর করে করতে হচ্ছে, কম্পালশনস। তারপর ওই কম্পালশনস বা ওই কম্পালসিভ বিহেভিয়ারটা করার পর আমার টেম্পোরারি রিলিফ হচ্ছে,
temporary relief, mark the words, because that relief is not permanent in nature. কিছুক্ষণ পর আবার সেই অবসেশনটা চলে আসছে, and a vicious cycle goes on and goes on. অবসেশনসের মধ্যে কি কমন অবসেশনস কি? কন্ট্যামিনেশন। সব কিছুতে আমার কন্ট্যামিনেশন হয়ে যাবে, যদিও এটা এই কোভিড ফেজে এটা এখন আর অবসেশন বলা যায় না। রিপিটেড ডাউটস, সবসময় আমার মনের শঙ্কা আশঙ্কা। সিমেট্রি, খুব অর্ডার ভালো কিন্তু এক্সেসিভ অর্ডার, মানে একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন, খুব সিমেট্রিক্যাল সাজানো, খুব অ্যাগ্রেশন, ভায়োলেন্ট অবসেশন, এক্সেসিভ সেক্সুয়াল থট, সেক্সুয়াল ইমেজরি, এই জিনিসগুলো কিন্তু আমার কমন অবসেশনে বলে। এক্সেসিভ সেক্সুয়াল লাস্ট আর্জ, যেটাকে আমি কন্ট্রোল করতে পারি না। এর মধ্যে যদি আমি গিয়ে এবার সেই অবসেশনসগুলো আমার কম্পালশনস হচ্ছে, যদি আমি কন্ট্যামিনেশন হয় সেখানে আমার কি হচ্ছে, বারবার আমি হাত ধুচ্ছি। তাহলে মোটামুটি আমি খুব লেম্যান টার্মে বোঝাতে পারলাম। এরপর কিন্তু এই চার্টগুলোর ওপর এই ভিত্তি করে অবশ্যই কিন্তু নিজের উত্তরটা ফ্রেম করো, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিএসএম ক্রাইটেরিয়াগুলো উত্তরে দিতে হবে। সে হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এইটারও ডিএসএম যে 5 ক্রাইটেরিয়া বা রেলিভেন্ট ডিএসএম ক্রাইটেরিয়াসগুলো একেবারে কিন্তু যাতে সুন্দর করে পরীক্ষার হলে লিখে আসতে পারো। ক্লায়েন্ট সেন্টার থেরাপি বললাম, খুব ভালো করে ক্লায়েন্ট সেন্টার থেরাপিটা করবে। টোপোগ্রাফিক্যাল মডেল অ্যান্ড স্ট্রাকচারাল থিওরি অফ মাইন্ড উইথ সাইকোথেরাপি খুব সুন্দর করে কিন্তু তৈরি করবে। ইয়েস, হোয়াট ইজ দ্য প্রসেস অফ সাইকো অ্যানালিসিস, ফ্রয়েডের সাইকো অ্যানালিসিস, ডিসকাস উইথ রেফারেন্স টু ট্রান্সফারেন্স, কাউন্টার ট্রান্সফারেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়বে। গ্যাড বললাম, ক্লিনিক্যাল সিমটমস অফ গ্যাড উইথ এটিওলজি অফ গ্যাড খুব সুন্দর করে পড়বে। ওসিডি, এগেইন ক্লিনিক্যাল সিমটমস অফ ওসিডি উইথ দ্য এটিওলজি অফ ওসিডি খুব ভালো করে পড়বে। আমাদের এই যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট বা এই যে অর্গানাইজেশনাল যে আমাদের যেই সংস্থাগুলো আছে, এর মধ্যে এদের হায়ার করা, এদের ট্রেন করা, এদেরকে রিটেন করার যে আমাদের সাইকোলজিক্যাল প্রিন্সিপালসগুলো আছে, ইন অ্যাজ আ সাইকোলজিক্যাল যে প্রিন্সিপালসগুলো আছে, কিপিং ইন ভিউ দ্য সাইকোলজিক্যাল প্রিন্সিপালস, এদের কী করে ইমপ্রুভ করা যায় এই জিনিসটা কিন্তু ভালো করে একটু দেখে নেবে। দিস কামস আন্ডার অর্গানাইজেশনাল সাইকোলজি। কনফ্লিক্ট ইন অর্গানাইজেশনস খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ইন ইন্ডিয়ান কনটেক্সট কি আমাদের অর্গানাইজেশনাল কনফ্লিক্ট হয়, অ্যান্ড হোয়াট ইজ এরগোনমিক্স, এই পার্টটা একটু ভালো করে দেখে নেবে। একটু স্ট্যাটিস্টিক্সে চলে যাই। স্যাম্পলিং খুব ভালো করে দেখবেই, আর দুটো কোয়েশ্চেন ভালো করে দেখবে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ নর্মাল প্রবাবিলিটি কার্ভ অ্যান্ড ডিসকাস বিটুইন প্যারামেট্রিক অ্যান্ড নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স উইথ এক্সাম্পলস। আশা করি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, যেটা আমাদের এই WBCS 2020 মেন্সের মোটামুটি ডিসকাস করে একটা ফ্রেমওয়ার্ক দিতে পারলাম। আমি জানি এই একটা ভিডিওতে পুরো সাইকোলজি পেপার 2, তার আগের ভিডিওতে পুরো সাইকোলজি পেপার 1 ডিসকাস করে দিলাম। ভিডিওটা একটু খুব রিচ হেভি হয়ে গেছে। পজ করে করে ঠান্ডা মাথায় যারা পরীক্ষা দিচ্ছ এবারে সাইকোলজি তারা দেখবে, এবং যারা পরবর্তীকালে সাইকোলজি অপশনাল নেবে তারাও দেখবে, তাদের একটা আইডিয়া পাবে। একটু পজ করে করে দেখবে ভিডিওটা, তাহলে আইডিয়া পাবে সাইকোলজি অপশনাল কিরম করে তৈরি করবে বা কিরম করে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত, কি জিনিস উত্তরে থাকা উচিত, কি থাকা উচিত না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে
অন্য কোনো ভিডিওতে। টিল দেন, অল দ্য বেস্ট।